স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশে। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশে। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। গতকাল শুক্রবার এই যাবৎকালের সবচেয়ে বড় 5.7 মাত্রার ভূমিকম্পে 10 জন নিহতের পর আজ শনিবার আবার একই দিনে দুইবার রাজধানী সহ আশেপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল সেই একই জায়গায় নরসিংদী। এতে আতঙ্ক বিরাজ করছে জনমনে। পরিসংখ্যান মতে এর আগে 1918 সালে সিলেটের বালিশিরা উপত্যকায় 7.6 মাত্রায় এবং 1930 সালে আসামের ধুবড়ীতে 7.1 মাত্রার ভূমিকম্প হয়। বিশেষজ্ঞরা বলছেন, ছোট ছোট ভূমিকম্প বার্তা দিচ্ছে বড় ভূমিকম্পের। তাদের মতে এই অঞ্চলে প্রতি 100 থেকে 150 বছর পর পর 7 মাত্রার ভূমিকম্প হানা দেয়, আর প্রতি 250 থেকে 300 বছর পর পর সংঘটিত হয় 8 মাত্রার ভূমিকম্প। সেই হিসেবে বাংলাদেশের সামনে 6 থেকে 7 মাত্রার ভূমিকম্প হওয়ার শঙ্কা খুবই জোরালো। বাংলাদেশের কোন এলাকা থেকে বড় ভূমিকম্প উৎপত্তি হওয়ার সম্ভাবনা আছে? ভূমিকম্প মোকাবেলায় আমাদের প্রস্তুতি বা কেমন? এসব নিয়ে আলোচনায় আজ প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে আছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, এবং আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন ভূমিকম্প বিশেষজ্ঞ ও বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর এম.এ. আনসারী। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। যেমনটা বলছিলাম, 31 ঘন্টার ব্যবধানে আজকে রাজধানী সহ আশেপাশের এলাকায় আবারও 4.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, এবং এই নিয়ে 3 বার হলো ভূমিকম্প। বিশেষজ্ঞরা বলছেন সামনে বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে, এবং ছোট ছোট ভূমিকম্পের আসলে বার্তা দেয় বড় ভূমিকম্পের। কি মনে হয়, আসলে কি বড় ভূমিকম্প খুবই নিকটে? না, বাংলাদেশের ভূমিকম্পের সাইকেল যদি চিন্তা করতে হয়, দেখবেন এখানে 1885 সালে একটা হয়েছিল বড় ভূমিকম্প। প্রায় 100 বছর পর পরে একটা বড় রকম ভূমিকম্পের একটা সাইকেল আছে আসলে। তো সেটা যদি আমি চিন্তা করি, অবশ্যই আমরা কিন্তু ওই সাইকেলের মধ্যে পড়ে গিয়েছি আসলে। আর এখন যদি বলেন বাংলাদেশে সহ এবং আশেপাশের দেশ যেগুলো আছে, আপনার মনে করেন আমরা কয়েকটা যেটাকে বলা হচ্ছে একটা ফল্টের মধ্যে আছে, যেটাকে বলা হয় ভূমিকম্পের ফল্টগুলো আছে, লাইন যেগুলো আছে। এখানে মনে করেন ডাউকি ফল্ট আছে, তারপরে আপনার ইন্ডিয়ান ফল্ট যেগুলো আছে, বার্মিজ ফল্ট। এই ফল্টের মধ্যে কিন্তু বাংলাদেশের আশেপাশেগুলো রয়েছে, এবং বাংলাদেশের কিন্তু একটা প্রবল ঝুঁকির মধ্যে রয়েছে আসলে। তবে এখানে যেটা বলবো, অবশ্যই যে ভূমিকম্পগুলো কিন্তু আগাম সংকেত দেয় না শুধু। সুতরাং আমরা দেখেছি যে একটা যখন শেকিং হচ্ছে, এবং এই ঝাঁকুনির ফলে কিন্তু আমরা বুঝতে পারছি, এবং এই শেকিংগুলো মনে করি যেহেতু প্লেটগুলো মুভমেন্টগুলো হচ্ছে, এই মুভমেন্টের ফলে কোথাও যখন প্রেশার রিলিজ হচ্ছে তখনই একটা বড় শেকিং হচ্ছে, এবং প্রেশারটা হয়তো রিলিজ করবে, হয়তো ছোট থেকে বড় হতে পারে। এটা হয়তো ভূতাত্ত্বিকরা তারা ভালো বলতে পারবে। তো আমি বলবো যে আমরা যেহেতু মাটির নিচে কী ঘটছে সেটা তো কিন্তু কারোর সন্দেহ নাই, সেটা কারোর কিন্তু জানা নাই। তবে এখন নতুন টেকনোলজির মাধ্যমে চেষ্টা করা হচ্ছে যে কোনো আর্লি ওয়ার্নিং পাওয়া যায় কিনা, সেটা একটা বড় ফ্যাক্টর। আর্লি ওয়ার্নিং যেহেতু পাচ্ছে না, আমরা জানছি না আর্লি ওয়ার্নিং। সুতরাং শুধুমাত্র সর্বস্তরের মধ্যে একটা যদি আমরা প্রস্তুতি কিন্তু আমাদেরকে এই যেটাকে বলবো যে ভূমিকম্প ঝুঁকি কমিয়ে আনতে পারে। আমরা দেখেছি যে ভূমিকম্পের জন্য বিশেষ করে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে আমাদের জেনারেশন, আগের জেনারেশন, কয়েক জেনারেশন কিন্তু এখন কিন্তু বড় ভূমিকম্প দেখেনি আসলে, যেহেতু এক্সপিরিয়েন্স নাই আমাদের এখানে বড় ভূমিকম্পের। সেই জন্য কিন্তু এই ডিজাস্টার সম্বন্ধে কিন্তু মানুষের এখন তো অজ্ঞতা রয়ে গেছে। হয়তো এখানে আমরা বলি যে এখানে ফ্লাড, সাইক্লোন এর ব্যাপারে কিন্তু বাংলাদেশে কিন্তু ভালো প্রস্তুতি রয়েছে, এখানে সংস্থাগুলি কীভাবে কাজ করতে হয়। কিন্তু সমস্যা হচ্ছে ভূমিকম্পের ব্যাপারে যে এটা কেমন ডিজাস্টার হতে পারে, সেটা হয়তো আমরা পার্শ্ববর্তী দেশে আমরা দেখি, নেপাল দেখেছি, আমরা মায়ানমারে দেখেছি আসলে, তারপরে আমরা হাইতিতে দেখেছি, আমরা বিভিন্ন জায়গায়। এই শুধুমাত্র যে পুরো প্রস্তুতির জন্য নয়, ভূমিকম্পের কতগুলো একটা সেক্টর রয়েছে। একটা প্রথমে আমি বলবো যে আমাদের যেটাকে ডিজাস্টার ঝুঁকি কীভাবে কমানো যায়, একটা ভূমিকম্পের আগে করতে হবে এগুলো ঝুঁকি কমানোর ব্যাপারে। আর একটা হলো জরুরি এমার্জেন্সি রেসপন্স কীভাবে করতে হবে, সেখানে কিন্তু ভূমিকম্পের পরে আমাদের করণীয় কীগুলো আছে, এই দুটো সেক্টরে করতে হবে। তবে মেইন সমস্যাগুলো হচ্ছে আমরা দেখেছি যে ভূমিকম্পের জন্য কিন্তু আমাদের ভূমিকম্প কিন্তু মানুষকে মারে না আসলে। ভূমিকম্প হচ্ছে দুর্বল স্থাপনায় এবং অরক্ষিত, এবং এই যেটা কাঠামোগত যেটা দুর্বলতা থেকে কিন্তু ভেঙে কিন্তু মানুষ কিন্তু মারা যাচ্ছে। সুতরাং আমরা বলবো যে সঠিকভাবে যখন কোনো কোড ফলো করা হবে না, বিল্ডিং বানানো হবে না, এবং দুর্বল স্থাপনা থাকবে, সেগুলো
ভেঙে কিন্তু মানুষ মারা যাচ্ছে। কিন্তু বাংলাদেশে কিন্তু দেখা যাচ্ছে অপরিকল্পিত নগরায়ন হচ্ছে, শিল্পায়ন হচ্ছে, সেখানে কিন্তু প্রপারলি কোড ফলো করা হচ্ছে না। কারণ এই কোড ফলোর দায়িত্বগুলো রয়েছে কিন্তু রাষ্ট্রযন্ত্রের, যারা ব্যবস্থা করবে। আসলে মানুষ কিন্তু সবসময় কিন্তু দেখা যাচ্ছে যে কোড ব্যত্যয় করে তারা কাজগুলো করে, এখানে কিন্তু সেগুলোকে মনিটর করার কেউ নেই। আজকাল কিন্তু ঢাকা শহর যে ঝুঁকিপূর্ণ হয়েছে সেটার ব্যাপারে আমি বলবো যে আমাদের যে একটা চরম গাফলতি রয়েছে, যারা বলবো যে বিশেষ করে যে রেগুলেটরি বডি, তাদের গাফলতি এবং তাদের উদাসীনতা বলবো, এবং সেটাই কিন্তু সবাই সুযোগটা নিচ্ছে আসলে। আমাদের যেহেতু আমাদের রাস্তাঘাট রাখছি না আমাদের, এবং যখন স্ট্রাকচার বানাচ্ছি সেই স্ট্রাকচারে কিন্তু দেখা যাচ্ছে যে প্রপারলি ডিজাইন করা হচ্ছে না, স্ট্রাকচারের ডিজাইন সাউন্ড না। তারপর দেখা যাচ্ছে যে যখন কনস্ট্রাকশন করবো কনস্ট্রাকশন নিয়ম ফলো করা হচ্ছে না, সুতরাং কনস্ট্রাকশনের সে স্ট্রেংথটা পাচ্ছে না দেখা যাচ্ছে, এবং আলটিমেটলি আমরা দুর্বল স্থাপনা করছি। আর সুতরাং সেগুলো মনিটরিং করার জন্য আমি বলি একাধারে যে সরকারিভাবে যত সংস্থা থাকা উচিত সেটাও তাদের এই দুর্বলতা রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে তাদের কোনো জবাব দিতে নাই। সেই জন্য কিন্তু আমরা ঢাকা শহর বলেন, আশেপাশে বলেন, আমাদের পুরো দেশটাই কিন্তু একটা মানে জঞ্জালে পরিণত হয়ে গেছে আসলে। এটাই কিন্তু আমাদের বড় একটা আমাদের রিস্ক বলবো এখানে। আর যেহেতু ভূমিকম্পর ব্যাপারটা কিন্তু একটা ন্যাচারাল ডিজাস্টার, এটা তো সরাসরিভাবে কেউ তো আর এই দায়ী, কিন্তু যেটা বলবো যে আপনি যদি বলেন যে সরকারিভাবে সেন্ট্রালে নিতে হবে, এখানে সবাই মনে করেন এটা প্রচণ্ড একটা সমন্বয়তার অভাব রয়েছে এখানে। এবং বিশেষ করে বলবো যে এখানে যখন ভূমিকম্পর এই রিস্ক যখন থাকে এখানে, এই রিস্কটা কিন্তু এটা সামগ্রিকভাবে সরকারকেই দেখতে হবে, এবং কিভাবে এটাকে মিটিগেট করা যায় এবং কিভাবে রিস্ক কমানো যেতে পারে সেটা কিন্তু একটা পলিসি লেভেল থেকে একটা আসতে হবে যে আমরা কীভাবে ঝুঁকি কমাতে দিতে পারবো। জি, যেহেতু প্রস্তুতি প্রসঙ্গে আপনি বলছিলেন কিংবা চিহ্নিত করার বিষয়টি বলছিলেন, আজকে যেমন রাজুক থেকে বলা হয়েছে ঝুঁকিপূর্ণ ভবনগুলো তারা চিহ্নিত করবে, এমনটা তারা বলেছেন। কিন্তু আমরা সবসময় এটা দেখে এসেছি, যেমন বনানী রেফার টাওয়ারে যখন আগুন লেগেছিল, কিংবা পুরান ঢাকার নিমতলিতে যখন আগুন লেগেছিল, সেখানে ফায়ার সার্ভিস কিংবা রাজুকের কথাই ধরুন, সবকিছু তারা উদ্যোগ নেওয়ার জন্য তারা অগ্রসর হন, কিন্তু এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে তারা আসলে নীরব ভূমিকা পালন করছেন। সেই রকম আসলে দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা কেন দেখতে পাচ্ছি না, কিংবা আপনারা আসলে উদ্যোগ নিচ্ছেন সেটা মিডিয়া কভার করছে না, কোনটা? এখানে বলবো যে যখনই কোনো ঘটনা ঘটছে আসলে তখন কিন্তু আমরা নড়ে চড়ে বসছি, তারপর কমিটি করে দেওয়া হচ্ছে। কমিটি মিনস হলো কি, আপনি রেগুলেটরি বডিকে আপনাকে তাকে কিন্তু জবাব দিতে আমি নিয়ে আসতেছেন না। কারণ এখানে কিন্তু ঢাকা শহরে অথবা ঢাকার বাইরে জায়গায় যখন বিল্ডিং বানানো, তখন এই বিল্ডিংগুলো অ্যাপ্রুভাল কে দিচ্ছে মনে করেন? কোনো সংস্থা নিশ্চয় আসে, তারা এটার ড্রয়িং ডিজাইন রেগুলেটরি দেখবে, কিন্তু সেই দেখভাল করার জন্য আমাদের রাজুক রয়েছে, সিটি কর্পোরেশন যারা আছে, সিটি কর্পোরেশন অন্য অন্য জায়গায় মনে করেন আপনার অন্য ডিস্ট্রিক্টে যারা আছে, ওখানে এই পৌরসভা আছে তাদের কাছে। সুতরাং এখানে একটা স্ট্রং রেগুলেটরি বডির একটা অভাব রয়েছে। সে অত স্ট্রং রেগুলেটরি বডি তারা ওইরকম ক্যাপাসিটি নাই তাদের আসলে। এবং যখনই এই বিল্ডিংগুলো হচ্ছে তাদেরকে তদারকি যেহেতু নাই, সুতরাং আলটিমেটলি দেখছি আমরা বিল্ডিংগুলোকে দুর্বল স্থাপন, যে বিল্ডিংগুলোকে যেটাকে বলবো আমরা যে তদারকি সংস্থা, যেটা আপনি যেটা বললেন, তারা সবসময় যেটা আছে তারা হয়তো কিছু এই ম্যানেজেবল দুর্নীতি ব্যবস্থা নিচ্ছে, এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে দুর্নীতিগ্রস্ত হয়েই তারা বিল্ডিং অ্যাপ্রুভ করে দিচ্ছে, অথবা যেগুলো ম্যানেজ করছে আসলে। আলটিমেটলি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে এই সংস্থাগুলোর দুর্বলতার জন্যই, সংস্থাগুলোর যেটা তাদের অক্ষমতার জন্য কিন্তু আমাদের এই সমস্ত দুর্বল স্থাপনাগুলো হচ্ছে আসলে। সুতরাং এখানে একাধারে যে বলবো যে যেহেতু আমাদের রেগুলেটরি বডিগুলোর জবাবদিহিতা নাই, এবং সেখানে বারবার যে ঘটনার পরে আমরা কমিটি করে দিচ্ছি, একটা কমিটি হচ্ছে, কিন্তু যে যারা এই সমস্ত যারা ফল্টে অথবা যারা এই সমস্ত এই দুষ্কর্মের জন্য দায়ী ছিল, সে দায়ী থেকে কিন্তু অব্যাহতি পেয়ে যাচ্ছে আসলে। সুতরাং এখানে বলবো যে আমি অবশ্যই আমাদের যারা রেগুলেটরি বলে তাদেরকে আরও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে, যেটা আমার অন্য দেশের জন্য রয়েছে। যে বিল্ডিং যেগুলো আছে, বিল্ডিংগুলো কিন্তু একটা স্ট্রাকচারাল অডিট রাখতে হবে। এই অডিটগুলোর জন্য কিন্তু আমার বিল্ডিংয়ের জন্য কিন্তু যারা অথরিটি আছে তাদের কিন্তু একটা থার্ড পার্টি আসলে মধ্যে, এটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং টিম। আপনারা দেখেন যে রানা প্লাজার পরে তারপরে আপনার একটা গার্মেন্টস সেক্টরে আমূল পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনগুলো স্ট্রাকচারাল সেফটি, ফায়ার সেফটির জন্য কাজ করা হয়েছে, এবং যেটা হচ্ছে স্ট্রাকচারাল ফায়ার, এটা নিয়ে কাজ করার জন্য কিন্তু ইলেকট্রিক্যাল সেফটি নিয়ে কাজ করে, সেখানে কিন্তু স্ট্রাকচারাল একটা অডিট করা হয়েছে প্রত্যেকটা কারখানা সঠিকভাবে আছে কিনা। সিমিলারলি কিন্তু সেভাবে তার থার্ড পার্টির মাধ্যমে করেছে আসলে। সুতরাং আমি বলবো যে রাজুক যদি করতে পারে, রাজুকের অথরিটি তারা কিন্তু জনবল একবার একাধারে সম্ভব হবে না আসলে। সুতরাং অন্য দেশে যেটা হয়, তারা থার্ড পার্টি ইনভলভমেন্ট করে এবং থার্ড পার্টি টেকনিক্যাল টিম তাদের কাজ করতে হয়, তখন তারা রিস্কটাকে তারা
তারা থার্ড পার্টির মাধ্যমে শিফট করে দিচ্ছে এবং তারাও দায়ভার নিচ্ছে আসলে। সুতরাং এখানে টেকনিক্যাল টিম বাংলাদেশে ভালো ইঞ্জিনিয়াররা আছে, তারা কিন্তু দায়িত্ব নিতে পারে আসলে। আমি বলবো সুতরাং সেখানে প্রত্যেকটা, যেহেতু আমাদের একটা বড় রকম দুর্ঘটনা হয়েছে আসলে এবং হতে পারে, ইমিডিয়েট সমস্ত বিল্ডিংগুলোকে আমি মনে করি একটা অডিটের মধ্যে স্ট্রাকচারাল অডিট করতে হবে, স্ট্রাকচারাল টিমের মাধ্যমে সেটা স্ট্রাকচারাল প্রয়োজন অডিট রয়েছে। কিংবা বিল্ডিং কোডের কথা মনে হয় আপনি বলছিলেন। সেই বিল্ডিং কোড থেকে যদি আসি, আমি বিল্ডিং কোড না মেনে চলা যেসব ভবন তৈরি করা হয়েছে সেই ভবনগুলোর আসলে ক্ষতির পরিমাণ বেশি হবে এমনটা বলা হচ্ছে, বিশেষজ্ঞরা বলছেন। সেই সাথে একই বক্তব্য রেখেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গতকালকে তিনি বলেছেন আমাদের খোলা জায়গা নেই, তেমনটা তিনি উল্লেখ করেছেন। কিন্তু যেহেতু বারবার এই প্রসঙ্গগুলো আসছে, এমনকি এই সময়েও আমরা দেখতে পেয়েছি নতুন যেই ভবনগুলো তৈরি করা হচ্ছে সেগুলো আসলে বিল্ডিং কোড মেনে ভবনগুলো তৈরি করা হচ্ছে না, এমনটা জরিপেও এসেছে। আসলে এই ঘটনাগুলো কেন ঘটছে? রাজুকের গাফিলতিতেই কেবল, নাকি নির্মাণ কাঠামোতে আসলেই কোনো ত্রুটি আছে? এটা দুই রকম ব্যাপারটা হলো, রাজুকের তো গাফলতি তো আছেই মনে করো। তাদের রাজুকের যখন একটা স্থাপনা হচ্ছে সেখানে কিন্তু আপনার রাজুকের কোনো তারা একটা যেটা আর্কিটেকচার ড্রয়িংটা দেখা হচ্ছে সেখানে স্ট্রাকচারাল যেটা আছে টিম স্ট্রাকচারাল ভেরিফাই করে তাদের জনবল নাই কিন্তু আসলে। এইটা যে রাজুকের একটা বড় দুর্বলতা। ইমিডিয়েটলি ইদানিং আমরা শুনেছি যে স্ট্রাকচারাল কিছু ইঞ্জিনিয়ার সেফটি যে ডিজাইনগুলো চেক করা হচ্ছে, কিন্তু পূর্ববর্তী ক্ষেত্রে এটা কিন্তু ছিল না আসলে। সুতরাং যে সমস্ত বিল্ডিংগুলো হয়ে গেছে সেটা কিন্তু স্ট্রাকচারাল কিন্তু চেক করা হয় না, কিন্তু সেটা একটা বড় একটা আমি বলবো একটা ব্যত্যয় রয়েছে। সেই বিল্ডিংগুলো হয়তো আমাদের দেখতে হবে এগুলো। সুতরাং যেহেতু বিল্ডিংগুলো হয়ে গিয়েছে, সুতরাং সেজন্যই আমি আপনাকে বললাম যে একটা থার্ড পার্টির একটা স্ট্রাকচারাল অডিট করতে হবে বিল্ডিংগুলো সঠিক আছে কিনা। সেভাবে কিন্তু হয়তো গ্র্যাজুয়ালি আমরা এই বিল্ডিংগুলোর সঠিক কাঠামোগত আছে কিনা, এগুলো সঠিকভাবে নির্মাণ করা হয়েছে কিনা, কোনো ব্যত্যয় আছে কিনা, সেভাবে কিন্তু ব্যবস্থা নিতে হবে। এবং যদি কেউ না নিয়ে থাকে তাহলে তাকে প্যানাল্টি করতে হবে আসলে। কারণ আমাদের কিন্তু যে প্যানাল্টি করার মতো কিন্তু কিংবা দুর্যোগ যখন হয়, দুর্ঘটনা কিংবা যে কোনো ধরনের দুর্যোগ হয়, প্রতিবারই আমরা দেখি আসলে এরকম কমিটি গঠন করা হয় কিংবা বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। যেমনটা আজকে রাজুক বলেছে ভবনগুলো তারা চিহ্নিত করবে, কিন্তু পরবর্তীতে আসলে দৃশ্যমান কোনো উদ্যোগ আমরা কেন দেখতে পাচ্ছি না? এই প্রশ্নটা আমি আগেও একবার করলাম, আপনি উত্তরটা আসলে স্পষ্ট না। এটার জন্য আমি মনে করি যেহেতু আমি যদি বলেন যে আমাদের পাবলিক সেফটির জন্য কিন্তু রাষ্ট্রযন্ত্র রয়েছে এবং রাষ্ট্রযন্ত্রের কিন্তু ব্যবস্থা নিতে হবে। রাষ্ট্রযন্ত্র যেটা আছে এখানে আমি বলি সংশ্লিষ্ট মিনিস্ট্রি আসলে এখানে, কারণ মিনিস্ট্রির মাধ্যমে কিন্তু আমার রাজুক চলছে আসলে। সুতরাং রাজুককে যদি আমরা জবাবদিহির জায়গায় না নিয়ে আসতে পারি, সেখানে কিন্তু একটা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে আসলে। সুতরাং আমি যদি বলবো যে এখানে হয়তো বলবো যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যর্থতা রয়েছে, আমি নির্দ্বিধায় বলতে পারি। এবং সেখানে কিন্তু তারাও কিন্তু রাজুককে একটা প্রশ্নবিদ্ধ প্রশ্ন যেটা আসছে যেটাকে জবাবদিহিত জায়গা নিয়ে আসতে হবে আসলে, সেটা একটা বড় একটা ব্যত্যয় রয়েছে, সেখানে একটা গ্যাপ আছে। সুতরাং তারা যদি একটা শক্তভাবে যদি মানুষকে ব্যবস্থা না নিতে পারে, সেই জন্য একটা দরকার পলিটিক্যাল উইল আমাদের আসলে। কারণ এখানে দেখা যাচ্ছে যে যে সমস্ত বিল্ডিংগুলো করা হয়েছে এখানে কিন্তু অনেক রকম পলিটিক্যাল প্রেশারও থাকে। সুতরাং এখানে একটা ইউনিফাইড পলিটিক্যাল একটা উইল থাকতে হবে। সব পলিটিক্যাল ম্যানিফেস্টো যদি রাখা হয়, অবশ্যই তারা একটা ব্যবস্থা নেবে। কারণ পাবলিক সেফটি কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু আমাদের দেশে উন্নয়ন হচ্ছে, কিন্তু পাবলিক সেফটি যদি আমরা ইমপ্রুভ না করতে পারি তাহলে কিন্তু আমাদের ডেভেলপমেন্টের কোনো মিনিংলেস কিন্তু আসলে, শুধু ইন্ডেক্সটা পিছনে পড়ে যাব। সুতরাং সেক্ষেত্রে আমি বলবো যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একটা ব্যর্থতা তো আছেই আমি বলবো। কারণ তারা যদি দায়িত্ব না নেয় আসলে, কারণ রাষ্ট্রের দায়িত্ব তো আগে নিতে হবে আসলে, যে পাবলিক সেফটি বিল্ডিংটা কেন এরকম হয়েছে। সুতরাং তার মাধ্যমে কিন্তু তাদের যে রেগুলেটরি বডি কিন্তু মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করে। সুতরাং সেখানে বলবো যে অবশ্যই মিনিস্ট্রি আছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কিন্তু যে আমার রেগুলেটরি বডি রাজুক হোক, আপনার ফায়ার সার্ভিস হোক, তাদেরকে দায়িত্ব নিতে হবে আসলে। সুতরাং সেখানে কিন্তু একটা আমি বলবো যে একটা স্ট্রং একটা আমি মনে হয় যে পলিটিক্যাল উইলের ঘাটতি রয়েছে বলবো। জি, এই প্রসঙ্গ আবারও আসবো, তার আগে আরেকটু পূর্বের প্রসঙ্গে আসতে চাই। আমি যেমনটা জানাচ্ছিলাম যে নরসিংদীতে আসলে 3বার উৎপত্তি স্থল হলো, 3টা ভূমিকম্পের, 2 দিনে 3বার ভূমিকম্প অনুভূত হলো। একটি হচ্ছে 3.3 মাত্রার আজকে সকালের যেটা ছিল, আর সন্ধ্যায় যেটি ছিল সেটার রেক্টার স্কেলে 4.3 মাত্রা এসেছে। 3.3 এবং 4.3 এতটা বড় মাত্রা নয়, কিন্তু ক্ষয়ক্ষতি সেরকম হওয়ার কোনো সম্ভাবনা অনেকেই দেখছেন না, যেহেতু খুবই কম মাত্রার ছিল। কিন্তু বারবার যে হচ্ছে, এটা আসলে কি উদ্বেগ বাড়াচ্ছে কিনা কিংবা শঙ্কা কি থাকছে কিনা যে পরবর্তীতে কিছুদিনের মধ্যে বড় ধরনের ভূমিকম্প হবে কিনা? আর যদি হয়েও থাকে একটু জানাবেন কোন কোন এলাকা আসলে ঝুঁকিপূর্ণ, যেখানে নরসিংদীর আশেপাশে ঢাকা কি ঝুঁকির একদম নিকটে কিনা, 6 মাত্রা হোক 9 মাত্রা হোক, যে ভূমিকম্পই হোক, আসলে কোন এলাকা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বাংলাদেশের? আমাদের যেটা যে ভূমিকম্পের হিস্ট্রি দেখে যেটা বলবো, যেটা আছে আমাদের যেটা
একটা ডাউকি ফল্টটা সিলেটের দুদিকে, সিলেট আমাদের আছে, সিলেট, তারপরে আমাদের কুমিল্লা আছে, দেন আমাদের ময়মনসিংহ, রংপুর একটা আমাদের একটা সেসমিক জোন আছে, আসলে একটা ম্যাপিং আছে, এটা বিএনবিসি তো আছে একটা, এই জোনে কিন্তু ভাগ করা আছে কোন রিস্কি জোন যেগুলো আছে এখানে, এবং ঢাকাটা তার মধ্যেই পড়েছে আসলে। তখন ঢাকা, ময়মনসিংহ, চিটাগংয়ের একটা বেল্ট আছে, কুমিল্লা, দেন সিলেট, দেন রংপুর, এই জোনগুলো ময়মনসিংহ কাভার করে। সুতরাং এই জোনগুলোয় খুবই মানে গুরুতরভাবে একটা ঝুঁকির মধ্যে রয়েছে আমাদের। তবে অবশ্যই উইথ দ্য প্রসেস অফ টাইম হয়তো এটা যদি জিওগ্রাফি আরও স্টাডি করতো তারা আরও বলতে পারে ভালোভাবে। শুধু যেটা আমি যতটুকু জানতে পেরেছি যে ঢাকা জেলা কোন কোন এলাকা মন বেশি ঝুঁকিপূর্ণ সেটা বলবো যে অবশ্যই ঢাকা, নারায়ণগঞ্জ এখানে আছে আপনার, তারপরে ময়মনসিংহ আছে আপনার, এটা টাঙ্গাইল কাভার করতেছে, তারপরে আপনি এখানে এই রংপুর, তারপরে আপনার জামালপুর, এদিকে সিলেট, হবিগঞ্জ এবং কুমিল্লা, এই বেল্টটাই কাভার করেছে, চিটাঙের কিছু অংশ। এইভাবে কিন্তু একটা এই জোনটা খুবই ঝুঁকিপূর্ণ যদি জিওগ্রাফিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলেন আসলে। তবে যেহেতু আমাদের যেটা আমাদের ফল্ট লাইনের কাছাকাছি যদি ভূমিকম্প ইন্টেন্সিটি বড় হতে পারে, যেটা বড় হয় অবশ্যই এটা এরিয়া ইনফ্লুয়েন্সটা আরও বেড়ে যায় আসলে এখানে। সুতরাং ঢাকা যেটা কেন ঝুঁকিপূর্ণ সেটাও যদি আমি বলতে চাই, সেটা বলবো ঢাকা কিন্তু যে ঢাকার আশেপাশে কিন্তু মাটিগুলো ভরাট করা হয়ে গেছে সেটা, এবং ভরার জায়গায় কিন্তু অনেক বিল্ডিং হয়েছে আসলে, সেটা কিন্তু বড় কনসার্ন, যেটাকে আমরা বলি রিস্ক সেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যানিং। আসলে আমাদের যে ঢাকার আশেপাশে যে সয়েলগুলো আছে, এই সয়েল অ্যালুভিয়াল সয়েল, সয়েলের নিচের এগুলো সব স্যান্ড দিয়ে ফিল আপ করা হয়েছে, এবং যখন এখানে অনেক হাইরাইজ বিল্ডিং হয়েছে আসলে, এখন এই বিল্ডিংগুলো যদি সঠিকভাবে যদি এখন ম্যাপিং না করা হয়, রিস্ক জোন যেটা আছে, কোন জায়গায় কীরকম সয়েল পড়ে, সেটা হয়তো ড্যামের মাধ্যমে করা হচ্ছে, কিন্তু এখনও কিন্তু বলবো মানুষ কিন্তু ঘর বাড়ি বানাচ্ছে উইদাউট সাব সয়েল ইনভেস্টিগেশন আসলে, সেটা বড় একটা কনসার্ন বলবো। সেটা হয়তো প্রফেসর আনসারি ভালো কাভার দিতে পারবে। তো আমি যেটা বলবো যে রিস্ক সেন্সিটিভ ল্যান্ড ইউজ প্ল্যানিং দেখে আমাদের কাজ করতে হবে সর্বোপরি, সেটা আমাদের হয়তো একটা বড় কনসার্ন আমাদেরকে, যে কোন জায়গায় কীভাবে হবে রিস্কগুলো, এই রিস্ক জোনগুলোর ভিত্তি করে কিন্তু আমাদের বিল্ডিংগুলো বানাতে হবে, তাহলে হয়তো আমরা কিছু ঝুঁকি কমাতে পারবো আসলে। জি ধন্যবাদ। আমরা আবারও আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি। প্রযত্ন বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রযত্ন বাংলাদেশ অনুষ্ঠানে, আবারও আলোচনায় ফিরছি। ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, একটু জানতে চাই, এই যে ভূমিকম্প হচ্ছে, সেই ভূমিকম্প যখন হচ্ছে তখন আসলে সাধারণ মানুষের সবচেয়ে বড় ভুল কোনটা আপনার মনে হয়? সেই ভুল কাজটা তারা প্রথমে কি করে, যেটা করা আসলে উচিত না? প্রথমে যেটা হচ্ছে, মানুষ ভূমিকম্পে মানুষ প্যানিক হয়ে যাচ্ছে, ইট ইজ এ ভেরি, মনে দেখা একতলা দুতলা থেকে জাম দিয়ে পড়ে যাচ্ছে আসলে। একবার তো শেকিং হতে পারে ডেফিনেটলি, কোনো অবস্থায় প্যানিক করা যাবে না। প্যানিক করে দেখা যাচ্ছে আরও মানুষের পায়ে চাপা পড়ে আরও মানুষ ব্যথা পাচ্ছে, অথবা কেউ একতলা দুতলা থেকে জাম দিচ্ছে, যেমন রাজেপুরে দেখলাম এবং কিছু ইউনিভার্সিটিতে হয়েছে। এগুলোর প্রয়োজন নেই আসলে, কারণ এতে তাদের ওরকম তারা কিন্তু অ্যাওয়ারনেসটা নেয়, পাবলিক অ্যাওয়ারনেসটা নাই তাদের ভূমিকম্প কী করণীয়, সেটা একটা বড় একটা পয়েন্ট বলবো এখানে। কারণ এটা কিন্তু এখনও, এবং যখনই মানুষ হচ্ছে তারা চলে যাচ্ছে মনে করো রাস্তা কিন্তু দেখা যাচ্ছে, এবং রাস্তা খুবই সরু, দুদিকেই বিল্ডিং আসলে, এবং সেখান থেকে কিন্তু একটা আপনার রেলিং ভাঙিয়ে পড়তে পারে, অথবা ফুলের টপ পড়ে যেতে পারে এটা। তারপরে আপনার ওখানে একটা যেটা হচ্ছে আপনার হ্যাঙ্গিং এসি থেকে এসিটা মাথায় পড়তে পারে। সুতরাং এটা মোর রিস্কি আসলে, বাট সেটা হলো যে কোনো সময় আপনাকে এরকম হলে বিল্ডিংয়ে যদি মেশিনারি স্ট্রাকচারটা খুবই রিস্কি, যেটা মনে করো যেটা ইটের বিল্ডিংটার সমস্যা। বাট এখানে নর্মালি যেটা বলা হচ্ছে ভূমিকম্পের সময় প্যানিক হওয়া যাবে না, সেখানে কিন্তু আপনাকে বাসাবাড়ির ভিতরেই কিছু যেটা আছে বড় পিলারের পাশে আপনাকে স্থান নিতে আগে থেকে আইডেন্টিফাই করতে হবে, একটা স্ট্রং পিলার আছে, পিলারের কাছে একটা হবে। আমি অ্যাঙ্গেল অফ লাইফ বলি আসলে এখানে, বিমটা যদি পড়ে যদি যায় আপনি ওখানে যেটা ওই জায়গাগুলোকে আপনি আইডেন্টিফাই করতে হবে, যদি বড় ভূমিকম্প হয় কে কোথায় দাঁড়াবে আসলে সেভাবে, এবং প্রত্যেকটা পাবলিকের সাথে কমিউনিকেট, আপনার ফ্যামিলি লেভেল সব থাকবে, তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও, এভাবে কোনো প্যানিক করা যাবে না। এখানে ডেফিনেট মোবাইল টর্চ লাইটগুলো থাকবে, কতগুলো যেটাকে ফায়ার একটা যেটাকে বলা হয় আর্থকুয়েক রেস্কিউ একটা কিট জিনিসপত্রগুলো থাকবে এগুলো। তবে এখানে সেজন্যই স্কুল বলেন, তারপরে আপনি বলেন স্কুল আছে, তারপরে হসপিটাল আছে, তারপরে আপনার বড় কমিউনিটি সেন্টার আছে, এই সমস্ত জায়গাগুলোকে আমাদের স্ট্রেংথেনিং করতে হবে। কারণ বড় কিছু হলে যেহেতু আমাদের জায়গা নেই, আমাদের পার্কও নেই আশেপাশে, কিন্তু বিদেশে কিন্তু সবসময় আছে ভূমিকম্প হলে কিন্তু একটা স্পেশাল জায়গা থাকে ওই এলাকা ভিত্তিক মতো, এখানে সবাই এখানে আশ্রয় নেবে, সেটা একটা বাংলাদেশে এটা নাই হতো। তবে সেখানে অবশ্যই আমার খোলা জায়গা রাখতে হবে, এমন জায়গা রাখতে হবে বিল্ডিংটা ভেঙে না আপনার গায়ে না পড়ে, সেখানে দাঁড়াতে হবে।
আদারওয়াইজ আমি মনে করি যে বাসায় যে কোনো একটা সাইড নিয়ে দাঁড়াতে হবে, তবে শেকিংটা যদি কমে তখন হয়তো বাইরে চলে গেলে ভেবে রাখতে হবে এখানে। জি, আরেকটু জানতে চাই, বলছিলেন আর্থকোয়েক রেস্কিউ কিট সেটা মানুষের রাখা উচিত বা সেই বিষয়টি নিয়ে আপনি অবগত করছিলেন দর্শকদেরকে, কিন্তু একটু জানতে চাই, আমরা বাইরের বিভিন্ন দেশে দেখেছি এগুলা আসলে চলমান, যে দুর্যোগ পূর্ববর্তী যেই ওয়ার্নিংগুলো তারা দেয়, মহড়া বলে কিংবা সেই অ্যাওয়ারনেসটা, সেটা কেন বাংলাদেশে আসলে নেই, সেই বিষয়টি নিয়ে জানতে চাই। আসলে এই আর্থকোয়েক রেস্কিউ কিট সম্পর্কেও তো বাংলাদেশের ধারণা তেমন নেই, তো এই মহড়াগুলো যদি থাকতো, এই উদ্যোগটা যদি থাকতো, তাহলে হয়তো সেই বিষয়টি নিয়ে মানুষ অবগত হতে পারতো। সেই উদ্যোগটা আসলে নেই কেন? এটা কিন্তু আসলে একটা বড় একটা কনসার্ন পয়েন্ট, কারণ এটা তো আমার কোনো বাজেট লাগছে না আসলে, ছোট বড় কথা এটা হলো পাবলিক অ্যাওয়ারনেসটা আসলে। কারণ আমাদের ভূমিকম্পর ঝুঁকি যেহেতু আছে এবং ভূমিকম্প নিয়েই থাকতে হবে, তো সেটাকে আমরা বলি যে আমাদের কী প্রস্তুতিগুলো নিতে হবে আসলে। তো ভূমিকম্প যেটা আপনি যেটা কিছুক্ষণ আগে বলছিলেন যে আমাদেরকে কিন্তু ইমাজিন করতে হবে যে বড় একটা ভূমিকম্প, এখনই আমরা বসে আছি যে আমরা ভূমিকম্পের কী করবো আসলে, সেটা কিন্তু আমি আপনাকে বলেছি যে আমরা থেকে আমি ওই কর্নারে যাবো, আপনি এই কর্নারে যাবেন, যে এখানে তখনও তো হতে পারে আসলে। তো সেভাবে কিন্তু আমরা মনে করি একটা প্রত্যেকটা লেভেলে একটা প্রস্তুতি যেগুলো আছে, যে একটা ফ্যামিলি লেভেল প্রিপেয়ারনেস আছে, কমিউনিটি লেভেল প্রিপেয়ারনেস যেগুলো আছে, কমিউনিটি কী করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে এখানে যেটা আছে অর্গানাইজেশন লেভেল প্রিপেয়ারনেস, কোথায় কী করবে, ভূমিকম্পের আগে বা পরে কী করবে, সেগুলো কিন্তু একটা চেকলিস্ট থাকে আসলে। সেটাই কিন্তু আমাদের রেগুলার মহড়া দিতে হবে আসলে। কারণ আপনার যেমন বড় একটা ইনস্টিটিউশন আছে, মানে আপনাদের তো এই টিভি যে আছে, এর মাঝে 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 মহড়ার প্রয়োজন রয়েছে, যে ভূমিকম্পে আমরা কোথায় কী করবো, কার কী কাজ, সেটা কিন্তু করা হয় না আসলে। যখন কোনো ভূমিকম্প হচ্ছে তখন কিন্তু সবাই প্যানিক হয়ে যাচ্ছে আসলে, এবং প্যানিক হয়ে দেখবেন আপনি যদি এখান থেকে কেউ লাভ দিচ্ছে, আপনিও লাভ দেবেন কিন্তু আসলে, তখন কিন্তু মানুষের হিতাহিত জ্ঞান থাকে না আসলে। এরকম একটা সাইকোলজিক্যালি মানুষের দুর্বল হয়ে যায় আসলে, তখন মানুষের কিন্তু প্যানিকে মানুষের নর্মাল সেন্সটা কাজ করে। সুতরাং সেই জন্যই আমরা প্রত্যেক লেভেলে আপনি যেটা বললেন যে একটা পলিসি থাকতে হবে, স্কুল কলেজ যেখানে আমাদের বাচ্চারা থাকে, ইউনিভার্সিটি হসপিটাল অথবা যেখানে ম্যাস কমিউনিটি থাকে, সেখানে কিন্তু রেগুলার প্র্যাকটিস রাখতে হবে, মান্থলি প্র্যাকটিস করতে হবে, যে এটা কম্পালসারি প্র্যাকটিস রাখতে হবে। এবং সেখানে কিন্তু তারা আবার গভর্নমেন্ট লেভেল থেকে তারা কিন্তু তদারকি করবে আসলে। সেখানে কিন্তু ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স একটা ভূমিকা নেয়, আমাদের সিভিল ডিফেন্সের একটা পার্ট আছে, তারা কিন্তু এগুলো প্র্যাকটিস করে। সুতরাং আমি বলবো সেখানে লোকাল ভলান্টিয়ার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের, কারণ যেহেতু আমাদের সব জায়গায় কিন্তু সিভিল ডিফেন্সের জনবল খুব একটা নাই, সুতরাং সেখানে কিন্তু লোকাল ভলান্টিয়ার যারা আছে তারা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, বিশেষ করে যে ভূমিকম্পের সময় কীভাবে কী কাজ করবে কারণ ফায়ার সার্ভিস যাওয়ার আগে তারা কিন্তু পাবলিকের সাথে তারা কিন্তু মিশে কাজ করে, এবং তারা কিন্তু ফায়ার সার্ভিস সিভিলিয়ান গাইড করে কোথায় কী করতে হবে সেইভাবে। জি, নিশ্চয়ই সেই উদ্যোগ নিশ্চয়ই খুব তাড়াতাড়ি নেওয়া প্রয়োজন, খুব দেরি না হয়ে গেলেই নিশ্চয়ই সেই বিষয়টি মাথায় থাকবে মানুষের। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয়ে বড় ভূমিকম্পের সংখ্যা প্রস্তুতি কতটুকু, এবং আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারী, অধ্যাপক পুরকৌশল বিভাগ বুয়েট। আপনাকে স্বাগত জানাচ্ছি প্রযত্নে বাংলাদেশে। যেমনটা আমরা আলোচনা করছিলাম, ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান উনিও বলছিলেন ভূমিকম্পের বিষয়ে আমাদের প্রস্তুতি আসলে কতটুকু অগ্রসর হয়েছে কিংবা প্রস্তুতির ঘাটতি কোথায়, সেই বিষয়গুলো নিয়ে বলছিলাম। একটু আপনার কাছে জানতে চাই, একজন বিশেষজ্ঞ বলেছেন, ভূমিকম্প বিষয়ক বিশেষজ্ঞ, তিনি বলেছেন সাধারণত 100 থেকে 150 বছর পর পর একটি অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প গঠিত হয়। বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে 100 বছর আগে। তার মানে এই দাঁড়াচ্ছে যে এই সময়কার কাছাকাছি সময়ে বড় ধরনের একটি ভূমিকম্প হওয়ার শঙ্কা আছে। সেই হিসেবে আপনার দৃষ্টিতে আসলে বাংলাদেশের অবস্থান কোথায়, সেই বিষয়টি নিয়ে শুরুতে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, আমাদের হিস্ট্রি যদি দেখেন, আমাদের এখানে মোটামুটি 6টা সোর্স আছে যেখানে আর্থকুয়েক জেনারেট হতে পারে, এবং প্রত্যেকটাতে 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক হতে পারে, 2টাতে 8 হতে পারে। আমি একটু ওই জায়গাটা বলি। প্লেট বাউন্ডারি 1 হচ্ছে মিয়ানমার থেকে নোয়াখালী, যেখানে 8.5 ম্যাগনিটিউডের একটা আর্থকুয়েক হয়েছে 1762-তে। প্লেট বাউন্ডারি 2 হচ্ছে নোয়াখালী থেকে সিলেট, যেখানে 7.5 ম্যাগনিটিউডের আর্থকুয়েক হয়েছে ব্যাক ইন 1869। এই জায়গাতে কিন্তু গতকালে আর্থকুয়েকটা হয়েছে এবং আজকে 2টা হয়েছে। প্লেট বাউন্ডারি 3 হচ্ছে সিলেট থেকে ইন্ডিয়ার পর্যন্ত, ইন্ডিয়ার একটা বাউন্ডারি পর্যন্ত আসাম, সেখানে 1983 মঙ্গল আর্থকুয়েক হয়েছে 7.6 ম্যাগনিটিউড। উপরে ডাউকি ফল্ট সোর্স, যেটা ঠিক হালুয়াঘাটে ময়মনসিংহ, ওখানে 8.1 ম্যাগনিটিউড আর্থকুয়েক 1897। এদিকে আছে মধুপুর ফল্ট, যেটা যমুনা ব্রিজ যার জন্য ডিজাইন করা হয়েছে, সেখানে 7.1 ম্যাগনিটিউড আর্থকুয়েক হয়েছে ব্যাক ইন 1885। আর উপরে 1930 ধুবড়ি আর্থকুয়েক হচ্ছে ধুবড়ি ফল্টে, যেটা ঠিক রংপুরের উপরে। তো এই 6টা সোর্সে দেখেন 7+ আর্থকুয়েক হওয়ার সুযোগ আছে। এবং কালকে যে আর্থকুয়েকটা হচ্ছে 5.7, সেটা কিন্তু আমি মনে করি যে এটা বড় আর্থকুয়েক না, এটা হচ্ছে মিডিয়াম সাইজ একটা আর্থকুয়েক। আমরা বড় মনে করছি কারণ এর আগে গত 30 বছরের হিস্ট্রিতে ঢাকাতে এই জায়গাতে 4-এর উপর আর্থকুয়েক হয়নি।
এখন 5.7 এবং 4-এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 4 থেকে 5.7-এর শক্তি প্রায় 100 গুণ বেশি। আর যদি আপনার 2 ম্যাগনিটিউড বেশি হতো তাহলে শক্তি 1000 গুণ বেশি হতো। তো এই ঝাঁকুনিতে দেখা গেছে যে ঢাকার, আমার কাছে যে তথ্য এসছে, ঢাকার প্রায় 80% বিল্ডিংয়ে কম বেশি হালকা ক্র্যাক এসছে। 2-1টা বিল্ডিংয়ে মেজর ক্র্যাক আছে যেগুলো হয়তো ক্ষতি মানে ঝুঁকিপূর্ণ, কিন্তু বাকি 80% যে হালকা ক্র্যাক সেটা ক্ষতি মানে ঝুঁকিপূর্ণ না, কিন্তু যেটা হচ্ছে এগুলো যদি এখনই রিপেয়ার না করে পরবর্তী একটা বড় আসলে কিন্তু ভেঙে পড়তো। এখন আপনি যে প্রশ্নটা করছেন, এই যে বললাম যে 6টা জায়গাতে আমাদের 7+ আর্থকোয়েকের আসার সম্ভাবনা, এগুলো দেখেন আমরা বলি যে সাধারণত ওই কথাটা আসলে আমারই হয়তো বলা, যে মোটামুটি 125 থেকে 150 বছর পর পর একটা 7 ম্যাগনিটিউডের আর্থকোয়েক আসে, আর 8 মাত্রাগুলো আসে 250 থেকে 300 বছরের মধ্যে। তার মানে 762 আর্থকোয়েক হওয়ার সম্ভাবনা কিন্তু 250 বছর হয়ে গেছে। বাট যেগুলো 7 ম্যাগনিটিউড সেগুলো যে 150 বছর বা 125 বছর সেগুলোও কিন্তু সময় হয়ে গেছে। কারণ 70 হলে 150 ইয়ার্স গন, যেটা 1885 সেটাও কাছাকাছি। তার মানে আমাদের ঢাকার থেকে ধরেন 100 কিলোমিটার বা 150 কিলোমিটারের মধ্যে একটা 7+ আর্থকোয়েক হতেই পারে। এবং 7+ আর্থকোয়েক হলে কী হবে, আপনি যদি টার্কিতে দেখেন 2023-এ 6 ফেব্রুয়ারি ব্যাক টু ব্যাক টার্কিতে 2টা 7 ম্যাগনিটিউড আর্থকোয়েক হয়েছে। তার ফলে যেটা দেখা গেল 50,000 লোক মারা গেল ভবন চাপা পড়ে। এবং পরবর্তীতে যে উদ্ধার কার্য করেছে সেই উদ্ধার কার্যতে 20 জন লোককে উদ্ধার করতে প্রায় 2.5 কোটি টাকা খরচ, এটা বিবিসির একটা তথ্যই বলছে। আর একটা বিল্ডিং যদি আপনি মজবুতিকরণ করেন, আমাদের 5 কাঠা প্লট আমাদের সবারই আছে, মোটামুটি এটাই আমাদের স্ট্যান্ডার্ড। 6 তালা যদি একটা 5 কাঠার মধ্যে বানান, আপনার রাফলি এটাকে মজবুতিকরণ করতে 50 লাখ খরচ। এখন আপনি কী করবেন? আর 90% মানুষই বাঁচানো সম্ভব যদি ভবন ঝুঁকিমুক্ত থাকে। তার মানে আমাদেরকে সরকারকে একটা এখন প্রায়োরিটাইজ ওয়েতে একটা কাজ করতে হবে, কোন বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ আর কোনটা ঝুঁকিপূর্ণ না, সেই দাগ বা আমরা মার্কিংটা করে ফেলতে হবে। আমরা যেটা বলছি গ্রিন মার্কিং হচ্ছে ভালো বিল্ডিং, আর ইয়েলো বা রেড মার্কিং হচ্ছে মধ্যম ঝুঁকিপূর্ণ, খুব ঝুঁকিপূর্ণ বিল্ডিং। আলী ভাই জানে যে আমরা রানা প্লাজার পর গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে এই কালার কোড দিয়ে কিন্তু বিল্ডিংগুলোকে প্রায়োরিটাইজ করেছে, যাতে গ্রিন বিল্ডিংকে যদি আপনি, এবং আমাদের ওখানে যেটা আমরা পেয়েছিলাম, এবং রিসেন্টলি রাজুকের একটা প্রজেক্টও আমরা 3,500 ফ্যাক্টরি স্কুল বিল্ডিং চেক করেছি, আর ফ্যাক্টরি বিল্ডিং চেক করেছি রানা প্লাজার। এগুলাতে আমরা মোটামুটি দেখেছি যে 60% মধ্যে বিল্ডিং কিন্তু গ্রিন বিল্ডিং আমাদের বিল্ডিং যে প্যাটার্ন, আর বাকি 40% বিল্ডিংয়ের মধ্যে 25% হচ্ছে রেড, তার মানে খুবই ঝুঁকিপূর্ণ, আর বাকি 25% হচ্ছে ইয়েলো বিল্ডিং। তা আমার সরকারকে এখন যেই কাজটা করতে হবে, ওখান থেকে আমি তো বললাম যে ওই 7,000 বিল্ডিং থেকে আমরা আইডিয়া পাচ্ছি, বা ডিএল অর্থে আমাদের ঢাকা শহরের টোটাল বিল্ডিং আছে 21 লাখ, তার মধ্যে 15 লাখ হচ্ছে একতলা বা ঝোপড়ি, মানে আমরা বলছি যে স্লাম। বাকি যে 6 লাখ বিল্ডিং আছে, এই বিল্ডিংগুলো হচ্ছে 4 তলা থেকে 20 তলা পর্যন্ত, এগুলোকে আমাদের ইমিডিয়েটলি চেকিংয়ে যেতে হবে। কিন্তু আমি দেখছি না সরকার এই ধরনের কোনো উদ্যোগ গতকাল থেকে নিয়েছে। ওরা বলছে গভীরভাবে চিন্তা করছে, কিন্তু এই মুহূর্তে যদি আমরা এটা না নিই, এবং আমাদের যেটা শঙ্কা, কালকে একটা 5.7 হয়েছে, আজকে 2টা ছোটো হয়েছে, হয় এই 2টা ওই বড়টার ছোটো মানে আফটার শক, অথবা এই বড় এই ছোট ছোট আরও 20-25টা যদি নেক্সট 10 দিন হয়, তাহলে বলবো যে 7 ম্যাগনিটিউডের একটা আর্থকোয়েক হয়তো যে কোনো সময় আসবে। তার মানে আমরা যদি প্রায়োরিটি অনুযায়ী বিল্ডিংগুলো চেকিং না শুরু করি, আমরা কিন্তু ধরেন আমাদের 1 বছর পর একটা বড় আর্থকোয়েক হচ্ছে, আমরা যদি 1 বছরের মধ্যে এই বিল্ডিংগুলো চেকিং অনেকখানি করে ফেলবো, আমরা জানবো যে এই বিল্ডিংগুলো খারাপ, এগুলো ভালো, অর্থাৎ মানুষকে বাঁচাতে আমরা সক্ষম হবো। কারণ যদি গ্রিন বিল্ডিং আমরা আইডেন্টিফাই করি, তাহলে বলো যে ওখানকার মানুষের তো নড়ার দরকার নেই, বাট যদি রেড বিল্ডিং আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে ওই মানুষগুলো কিন্তু ওই মুহূর্তে ওই বিল্ডিংয়ে থাকতে দেওয়া যাবে না। যদি তাহলে যেটা হবে, দেখা যাবে আমাদের টার্কিতে 50,000 লোক, আমাদের যে ঘনবসতিপূর্ণ টার্কি থেকে 10 গুণ বেশি, হয়তো 5 লাখ লোক মারা যাবে। তো এই আমাদের সরকারের যে উদ্যোগটা এই মুহূর্তে নেওয়া উচিত, 7 ম্যাগনিটিউড একটা আর্থকোয়েক আসবে, কারণ আমাদের হিস্ট্রি তাই বলছে। আমাদের ইমিডিয়েটলি একটা অ্যাকশন প্ল্যানে যেতে হবে, শর্ট টার্মে বিল্ডিং চেকিং, লং টার্মে ওগুলোকে কীভাবে মজবুতিকরণ করতে হবে তার একটা প্রায়োরিটি। জি, ঢাকার গ্যাস লাইনের অবস্থা নিয়ে অনেক, এগুলো আসলে খুব একটা ভালো না। আমি আপনাকে জাস্ট বলি, গ্যাস লাইন নিয়ে আমার কিছুটা কাজ আছে। গ্যাস লাইনে আসলে যেটা হচ্ছে যে টোকিওতে হচ্ছে বাসা বাড়িতে পাইপলাইন দিয়ে করে, ঢাকাতেও ঠিক তাই। কোনো একটা আর্থকোয়েক হলে দেখা যায় গ্যাস লাইন লিক করে কিন্তু আগুন লেগে যায়। ওরা যেটা করে, এটা আসলে 2015-তে যখন নেপাল আর্থকোয়েক হলো, তারপরে কিন্তু সরকার একটা নির্দেশনা দিয়েছিল তিতাস গ্যাসকে, যে গ্যাস সেফটি ভালভ স্টার্ট করে, অর্থাৎ কোনো একটা ঝাঁকুনি থেকে বেশি হলে সেফটি ভালভ অফ করে দিবে, যাতে গ্যাস আগুন না লাগে, সেকেন্ডারি গ্যাসটা না ঘটে। আমাদের এখানে এটাও নাই। এটা কিন্তু বললাম, দেখেন অটো শাটডাউন সিস্টেম বসানোর জন্য আমরা সমস্ত প্রসেস শুরু করে তিতাসের সাথে নেগোসিয়েশনও করে ফেলেছিলাম। আমি হেল্প করেছিলাম, কারণ যেহেতু জাপানে এই জিনিসটা আমরা দেখে এসেছি। তিতাস এটা প্রথম 1 বছর নাড়াচাড়া করার পর ভুলে গেল। তার মানে আমাদের এখানে যারা হর্তাকর্তা বিধাতা বা আমলা ব্যক্তি, তারা কিন্তু ফলো আপ করতে অভ্যস্ত না। তারা সরকার নির্দেশ দিলে কাজটা করেন, যখনই দেখা যায় যে দুর্যোগের আর কোনো সম্ভাবনা নাই, উনি ওটা ভুলে যান। তো এই ফলো আপ আমাদের এখানে মেজর প্রবলেম। এটা বিল্ডিং চেকিংয়ের ক্ষেত্রেও যেমন,
লাইফলাইনের ক্ষেত্রে, লাইফলাইন মানে গ্যাস সাপ্লাই, ইলেকট্রিসিটি, এগুলোর জন্য। তো আমাদের এই জিনিসটা আমরা যদি ঠিকমতো গুরুত্ব না দিই এবং এখনই যদি প্রায়োরিটি ভিত্তিতে কাজটা শুরু না করি, আমাদের লং টার্মে আমাদের খারাপই আছে। জি, আরেকটু জানতে চাই, যেমনটা বলছিলেন গ্যাস লাইনের কথা প্রসঙ্গ আমরা আনছিলাম, সেই সাথে একটু জানতে চাই যে প্রস্তুতির ঘাটতি নিয়ে আমি ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খানের সাথেও কথা বলছিলাম যে সবসময় আমরা দেখেছি যে বনানীর এফআর টাওয়ারে আগুন, এই সময়গুলোতে সবসময় দেখা যায় ফায়ার সার্ভিস কিংবা রাজুকের তরফ থেকে বেশ কিছু উদ্যোগ কিংবা কমিটি গঠনের কথা আমরা দেখতে পেয়েছি, কিন্তু পরবর্তীতে নীরব ভূমিকা। আমি বলি এই দুইটার কমিটির মধ্যে আমি কাজ করেছি এবং দুইটা রিপোর্ট আমরা উইদিন 7 days দিয়েছি, এফআর টাওয়ার এবং ওয়াহিদ মেনশন, ব্যাক টু ব্যাক। এটা কিন্তু 15 দিনের মধ্যে হয়েছে এবং দেখা যাচ্ছে এফআর টাওয়ার ওপেন করতে পারেনি। এফআর টাওয়ার হয়তো মালিকের ঘাটতি ছিল, কিন্তু ওয়াহিদ মেনশনকে আমরা ওপেন করে দিয়েছি রিসেন্টলি। ওটা সিটি কর্পোরেশন আন্ডারে, বিল্ডিংটা আসলে 8 তলা বিল্ডিং পারমিশন ছিল, বিল্ডিং 3 তলা, কিন্তু আগুন লেগে দেখা যায় ওর ভিতরে 50 জন লোক, রাস্তার মধ্যে 20 জন লোক মারা যায়। তখন আমরা যেটা করি, বিল্ডিংটা চেক করে সিটি কর্পোরেশনের নেতৃত্বে আমরা বিল্ডিংটার নেক্সট 2 বছর বিল্ডিংয়ের কাজ করা হয়েছে, 2019, 2021, 2022-এ কমপ্লিট করে বিল্ডিংটা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। বিল্ডিং এখন অন। এফআর টাওয়ারের মেজর প্রবলেম হচ্ছে এটা 14 তলার পারমিশন, বিল্ডিং করেছে 22 তলা, এখানে একটা ঘাটতি আছে। আরেকটা জিনিস হচ্ছে সরকার বলতে ডিসিশন নিতে পারেনি যে এই বিল্ডিংগুলো যেগুলো 14 তলার জায়গায় 22 তলা হচ্ছে, আগুন তো লেগেছে একটা ইস্যু 8 তলা 9 তলায়, সেই আগুনের প্রবলেম কিন্তু সলভ করা সম্ভব, কিন্তু 14 তলা থেকে যে 22 তলা এই পারমিশন সরকার দিবে না দিবে, এই ডিবেট নিয়ে কিন্তু সরকার আটকে আছে গত প্রায় 7-8 বছর ধরে। এবং আমি জানি রিসেন্টলি আরেকটা বিল্ডিং আপনার আগুন লেগেছে, আপনি জানেন যে এটা হচ্ছে সিদ্দিকবাজারে। সিদ্দিকবাজারের বিল্ডিং কিন্তু সমস্ত কাজ শেষ, কিন্তু সরকার বা রাজুক, এখানে সরকার বলতে রাজুক কি বোঝাচ্ছে, রাজুক ডিসিশনই নিতে পারছে না যে ওখানেও 5 তলা বিল্ডিং থেকে 7 তলা বিল্ডিং, ওই পারমিশনটাকে দিবে না দিবে না। তো এই সিদ্ধান্তহীনতার মধ্যে কিন্তু থাকলে চলবে না, একটা কঠোর, যেটা হয় বিল্ডিং ভাঙুক বা বিল্ডিংটাকে চালু রাখা। কারণ এই যে ব্যবসা বন্ধ করে দেয়া, এই এতগুলো মানুষের রুজি রোজগার বন্ধ, এটা কিন্তু আসলে আমার মনে করছে যে প্রপার ডিসিশন না। কিন্তু যারা বললাম তো, যারা আমরা বা যারা কর্তা ব্যক্তি, তারা যদি এই জিনিসগুলোতে দৃষ্টি না দেয়, মানুষ কিন্তু ইনভেস্ট করবে না। কারণ সে কিন্তু ইনভেস্ট করতে রাজি, কিন্তু তাকে তো একটা বলতে হবে যে 7 তলা বিল্ডিং, আসলে হয়তো কি ইঞ্জিনিয়ারিং জিনিস আমরা যেটা বলি, 5 তলা বিল্ডিং তো 7 তলা করা যায় যদি আমরা দেখি যে ওটা যথেষ্ট তথ্যপত্র আছে। আমরা কিন্তু এই দুইটা বিল্ডিংকে বলেছি তথ্যপত্র আছে, বিল্ডিং যেটা 14 তলা সেটা 22 তলা করা যায়, যেটা 5 তলা 7 তলা করা যায়, কিন্তু দেখা যাচ্ছে রাজু কোনো একটা সিদ্ধান্তহীনতা এই দৃশ্যটা নিতে পারছে না। জি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান, ছোট্ট করে একটু জানতে চাই, ভবন হেলে পড়া কিংবা ফাটল ধরা ভবনের দ্রুত ঝুঁকি মূল্যায়নের বিষয়ে আপনার কাছে কি কোনো মতামত বা কিংবা সমাধানের পথ দর্শকদেরকে কি বলবেন কিনা, কিংবা সরকারের উদ্দেশ্যে? না, প্রথমে যেটা বলবো যে লাস্টে কিছু জাস্ট সামারাইজ করে বলতে যাচ্ছি যে বিল্ডিং, যেটা আমি বলছিলাম যে আর্থকুয়েক কিন্তু মানুষকে মারে না, আসলে দুর্বল স্থাপনায় কিন্তু মানুষের চাপা পড়ে বিল্ডিং চাপা মারা। সুতরাং আমরা দেখতে পাবো যে আমার ঝুঁকিপূর্ণ বিল্ডিংটাই আর কি, যেটা সেই জন্যই কিন্তু দরকার, যেটা যেহেতু রাজুকের সে বাউন্ন সমস্ত মানে সামর্থ্য নাই এখন এই ব্যাপারে, ইমিডিয়েটলি কিন্তু বিল্ডিংগুলোকে যেটা প্রফেসর আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট একটা ইন্সপেকশন রাখতে হবে, স্ট্রাকচার ইন্সপেকশন করে আমাদের ইমিডিয়েট আইডেন্টিফাই করে যে বাংলাদেশে কিন্তু অনেক ইঞ্জিনিয়ারিং টিম আছে এগুলো, কারণ আমরা দেখেছি যে অ্যাকাউন্ট এলাইন্সের সাথে কাজ করা হচ্ছে, তারপরেও কিন্তু আমরা সেভাবে একটা টিমগুলো আছে এগুলোতে করতে হবে, যেটা রাজুকে অ্যাসিস্ট করবে এই টিমগুলো, সেভাবে কিন্তু অ্যাসিস্ট করার পরে হয়তো বিল্ডিংগুলো রেট্রো ফিটিং করতে হবে আসলে, কারণ অনেক ইঞ্জিনিয়ারিং সলিউশন আছে, রেট্রো ফিটিং করা যায়, এর করলে কিন্তু অ্যাটলিস্ট মানুষ বিল্ডিং ভাঙতে পারে বাট মানুষ চাপা পরে মারা যাবে না আসলে, সেটা একটা বড় উদ্যোগ আসলে। আর আমাদেরকে আরেকটা করতে হবে ইমিডিয়েটলি, কমিউনিটি প্রিপেয়ারনেস রাখতে হবে, কমিউনিটি ট্রেনিংয়ের মাধ্যমে ড্রিল করতে হবে এবং কার কি কাজ সেটাকে করতে হবে, হয়তো মানুষ অ্যাওয়ারনেসটা বাড়বে আসলে মানুষের মধ্যে কি করতে হবে। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে প্রযত্নে বাংলাদেশে এসে সময় দেওয়ার জন্য। শেষ করছি প্রযত্নে বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।